দরজাটা একটু খুলতে আমি টর্চের আলো সোজা সেই মুখটার উপর ফেললাম, আর ঠিক তখনই সবকিছু স্পষ্ট হয়ে গেল। ওর চোখ, নাক, চোয়াল সবকিছুই হৃদের মতো দেখতে ছিল, কিন্তু ওই হাসিটা ছিল না, ওই উষ্ণতা ছিল না। মানুষের চোখে যেমন ভয় থাকে, ভালোবাসা থাকে, অপরাধবোধ থাকে, তার একটাও ছিল না তার চোখে। শুধু ছিল একটা ঠান্ডা খা খা করা খিদে, যেন বহুদিনের পুরনো ক্ষুধা এখন আমার গলা পর্যন্ত উঠে এসেছে। আমি কাপা গলায় ওর নামটা বলে ফেললাম, রুদ্র। ওর ঠোঁটে একটু হাসি ফুটে উঠলো। অবশেষে ও ফিস করে বলল, অবশেষে কেউ ঠিক নামটা বলল। আমি পিছিয়ে গেলাম, হাতের ফোনটা এত জোরে চেপে ধরেছিলাম যে আঙ্গুলগুলো আমার সাদা হয়ে গেছে। ওপাশে আমার শাশুড়ি গলা কাঁপছে, তিনি আমাকে বলছেন, নীলা শুনতে পাচ্ছ? দরজাটা আর খুলো না, ওকে আটকে রাখো, আমি চলে এসেছি। আমি তাকে ভাঙা গলায় বললাম, এটা কি সত্যি যে রুদ্র বেঁচে আছে? আমার শাশুড়ি তখন বলল, হ্যাঁ সে বেঁচে ছিল। আমার বাবা মা আমাকে বলেছিল রুদ্র নাকি মারা গেছে, কিন্তু আসলে ওকে লুকিয়ে রাখা হয়েছিল। তারপর যখন ও ফিরে এলো তখন পুরো বাড়িটা নষ্ট হতে শুরু করলো। আমি অবাক হয়ে রুদ্রর দিকে তাকিয়ে রইলাম। রুদ্রকে জিজ্ঞাসা করলাম, হৃদ কোথায়? তখন সে আবার সেই ঠান্ডা হাসি হাসলো আর বলল, হৃদকে তো আমি কোথাও আটকে রেখেছি, ওর গাড়ি এখন বাড়ির বাইরে আছে, সে বাঁচতে চাইলে অনেক আগেই বেরিয়ে আসতো। ঠিক ওই মুহূর্তে বাইরে থেকে জানালায় জোরে ধাক্কা লাগলো। নীলা দরজা খুলো, ভেসে এলো হৃদের কণ্ঠ। আমি চমকে উঠলাম। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল, কারণ বাইরে যে ডাকছে সেই কণ্ঠে ছিল হৃদের চিরচেনা ঘাবড়ে যাওয়া কণ্ঠ, ক্লান্তি আর ভেতরে একটা ভাঙা আর্তনাদ। আমি দরজার ফাঁক দিয়ে তাকালাম, বাইরের অন্ধকার একটা ছায়া কাঁপছে, সে মাটিতে প্রায় বসে পড়েছে, মুখে আঘাতের দাগ। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, হৃদ। ও বাইরে থেকে আবার বলল, দরজা খুলো নীলা, আমি ঠিক আছি। ভেতরে মানুষটা তখন হেসে উঠলো, খুব ধীরে কিন্তু সন্তুষ্ট হয়ে, আর বলল, দেখছো এখন বুঝছো আমি কতদিন ধরে ওর জায়গায় ছিলাম? আমার মাথা ঘুরে উঠলো, সবকিছু তখন একসাথে জোড়া লাগতে লাগলো। যে মানুষটা আমার সামনে এতক্ষণ ছিল সে আসলে হৃদ না, আর যে হৃদ বাইরে দাঁড়িয়ে ছিল সেই আসল হৃদ। আর এই রুদ্র, সে আমার শাশুড়ি পাঠানো চকলেট খেয়ে দুর্বল হয়েছে, কিন্তু এখনো বিপজ্জনক আছে। আমি ফোনটা কানে চেপে ধরে আমার শাশুড়িকে বললাম, আপনি কোথায় আছেন? তিনি বললেন তিনি গেটের কাছেই আছেন, সাথে পুলিশও এসেছে, আর বলল, নীলা ওকে আরেকটু আটকাও। আমি অবাক হয়ে তাকালাম, কিছু দূরে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। তখনই বুঝলাম আমার শাশুড়ি শুধু ফোন করেননি, সে আমাকে অনেক আগে সাহায্য করতে চেয়েছিল। চকলেটটাও সে অন্য কারণে পাঠায়নি, সে জানতো যে রুদ্র আবার ফিরে এসেছে, আর এই বাড়িতে যে আছে সে হৃদ না, তাই তিনি আমাকে এই ওর নাটকটা করতে বাধ্য করেছেন। আর রুদ্রকে ঘুম পাড়িয়ে রাখার জন্যই সেই মিষ্টি ফাঁদটা ছিল। রুদ্র দরজার বাইরে এক পা এগিয়ে এলো, ওর চোখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, আর আমাকে বলল, তুমি মাকে সবকিছু বলে দিয়েছো? আমি শক্ত গলায় বললাম, আমি তো বাঁচতে চেয়েছি। ওর মুখটা কঠিন হয়ে গেল আর বলল, তুমি সবকিছু নষ্ট করে দিলে নীলা। আমি তখন চিৎকার করে উঠলাম আর বললাম, আমি কিছুই নষ্ট করিনি, তুমি সব নষ্ট করেছো। ও তখন এক ঝটকায় দরজা ঠেলে ভেতরে ঢুকতে গেল, কিন্তু ঠিক তখনই আমি টর্চের লাঠিটা ওর মুখের সামনে ঠেলে ধরলাম, আর অন্য হাতে দরজাটা ঠেলে বন্ধ করার চেষ্টা করলাম। রুদ্র একটু টাল খেলো, ওষুধটা তখন কাজ করতে শুরু করেছে, ওর শরীর দুর্বল হতে লাগলো, কিন্তু ওর চোখে তখনও পাগলামি টের পাচ্ছিলাম। বাইরে থেকে আবার হৃদের কণ্ঠ শোনা গেল, নীলা সাবধান। আমি আরেকটু ফাঁক খুলে তাকালাম, এবার স্পষ্ট দেখলাম হৃদ কাঁধে আঘাত নিয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, মুখে রক্তের দাগ, কিন্তু সেই আসল মানুষটাই বাইরে, আর ভিতরেটা একটা চুরি করা জীবন। তখনই আমার শাশুড়ি ছুটে এসে গেটের ভেতর ঢুকে পড়লেন, তার চোখে জল, মুখে ভয়, কিন্তু পা থেমে নেই। উনি আমার দিকে তাকিয়ে এক সেকেন্ডে সবকিছু বুঝে ফেললো, আর ফিস করে বলল, রুদ্র। ভেতরে মানুষটা মাকে দেখে মুখ ঘুরিয়ে ফেললো আর বলল, তুমি অবশেষে পুলিশ নিয়ে এলে? আমার শাশুড়ি তখন কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তুই কারো জীবনই বাঁচতে দিলি না। রুদ্র হেসে উঠলো আর বলল, বাঁচাতে? তুমি আমাকে মরে গেছি বলে ফেলে দিয়েছিলে। এরপর আমার শাশুড়ি কাপা গলায় বলল, না রে, আমি তোকে লুকিয়েছিলাম, কারণ তুই তখন বিপজ্জনক ছিলি। তুই ছোটবেলা থেকে হৃদের জীবনকে, হৃদকে সবকিছু কেড়ে নিতে চাইতিস। তোর চিকিৎসা হয়েছিল, তুই ফিরেছিলি, আমি ভেবেছিলাম ঠিক হয়ে গেছিস, কিন্তু তুই আবার সব শুরু করেছিস। এতটুকু শুনে হৃদের চোখে বেদনা ফুটে উঠলো। সে একটা ভাঙা স্বরে বলল, মা আমাকে তো কিছুই বলনি। সুচিত্রা তখন ছেলেকে দেখে সেদ্ধ হয়ে গেল আর বলল, আমি বলতে পারিনি, তোমাদের দুজনকে একসঙ্গে হারানোর ভয় ছিল আমার। আমি তখন সবটা বুঝে ফেলেছি। রুদ্র ছোটবেলা থেকে হৃদের ছায়া বাঁচত না, ও চেয়েছিল হৃদের জায়গা, নাম, ঘর, স্ত্রী, সবকিছু। বহু বছর আগে পরিবার ওকে গোপনে সরিয়ে দিয়েছিল, ও পালিয়ে গিয়ে আবার ফিরে আসে। আর ঠিক সেই রাতে যেদিন হৃদ শহরের বাইরে ছিল, সেই রাতেই ও হৃদকে অচেতন করে আটকে রেখে তার জায়গায় ঢুকে পড়ে। তারপর থেকে আমার ঘরে, আমার জীবনে হৃদের মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর আমাকে পাঠানো চকলেট আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, তখন আমার শাশুড়ি চোখ নামিয়ে বলল, আমি জানতাম রুদ্র অনেক লোভী, তাই সিডেটিভ মিশিয়ে পাঠিয়েছিলাম। আমি তো জানতাম তুই এটা খাবি না, কিন্তু ও ঠিকই খাবে। ও ঘুমিয়ে পড়লে আমি আসল হৃদকে নিয়ে পালাতে পারবো। আমি নিঃশ্বাস ফেললাম, সব প্রশ্নের উত্তর তখন একে একে খুলে যাচ্ছে। রুদ্র দরজা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে ওকে ঘিরে ফেললো। ধস্তাধস্তি হলো, ও চিৎকার করলো, গালাগালি দিল, আবার হৃদের নাম নিয়ে কাঁদতে লাগলো। কখনো ভাইকে ডাকছে, কখনো মাকে, কখনো বা আমাকে ডাকছে, কিন্তু এবার আর কেউ ওকে বিশ্বাস করলো না। শেষমেশ হাত করা পরানো হলো ওকে। ও বেরিয়ে যাওয়ার আগে একবার আমার দিকে তাকালো, চোখে তখন অস্বাভাবিক শূন্যতা, আর বলল, আমি শুধু নিজেরটা চেয়েছিলাম। আমি সরাসরি ওর দিকে তাকিয়ে বললাম, ওদের জীবন চুরি করে কিছুই নিজের হয় না রুদ্র। ও কিছুক্ষণ চুপ করে ধীরে ধীরে হেসে উঠলো, কিন্তু সেই হাসি আর ভয় দেখালো না, কারণ ওর গল্প শেষ হয়ে গেছে, পুলিশ ওকে নিয়ে চলে গেছে। তারপর হৃদ আমার সামনে এসে
দাঁড়ালো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তার দিকে ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম। ওর কাঁধ কেঁপে উঠলো। এতক্ষণ শক্ত থাকা মানুষটা আমার কাঁধে মুখ লুকিয়ে হঠাৎ ছোট হয়ে গেল। আমি দুঃখিত, সে ভাঙা গলায় বলল। আমি তোমাকে কিছুই বলিনি। মায়ের কথায়, পরিবারের কথায় সবকিছু লুকিয়ে গেছি। ও ফিরে এসেছিল জানতাম, কিন্তু ভাবিনি এত দূর চলে যাবে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, এখন আর কোনো লুকোচুরি নয়। সেই রাতে রিতকে হাসপাতালে নিয়ে গেলাম। আঘাত ছিল, কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিল ও। রুদ্রের রাখা ওষুধ আর জখম তাকে দুর্বল করেছিল, তবে প্রাণঘাতী কিছু হয়নি। পুলিশ সবকিছু উদ্ধার করলো, পুরনো নথি, পুরনো ফাইল, এমনকি শৈশবের ডিএনএ রিপোর্টও। তাতে স্পষ্ট লেখা ছিল হৃদ আর রুদ্র যমজ, কিন্তু এক সময় পরিবার রুদ্রকে আলাদা করে রেখেছিল। তারপর থেকে তাদের জীবনে এই অন্ধকার শুরু। পরদিন সকালে আমি বাড়ির টেবিলে বসে সেই কালো চকলেটের বক্সটা দেখতেছিলাম। এখন আর তাতে কোনো মায়া নেই, শুধু ফাঁদ। আমি বক্সটা খুলে ভেতরের খালি কাপগুলো বের করে নিলাম, তারপর সবগুলো ডাস্টবিনে ফেলে দিলাম। তখন আমার শাশুড়ি দরজার পাশেই দাঁড়িয়েছিলেন, তার মুখে ক্লান্তি, চোখে দীর্ঘ পাপের ভার। তিনি বললেন, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হয়ে গেছে তার। আমি তাকে শান্তভাবে বললাম, হ্যাঁ, কিন্তু সত্যিটা বলার জন্য আজও দেরি হয়নি। সে মাথা নুইয়ে ফেললো। কয়েক সপ্তাহ পরে হৃদ পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরল। কিন্তু আগের মতো আর কিছুই ছিল না। আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম ভালোবাসার মধ্যে লুকোনো নিয়ন্ত্রণটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর যেদিন সে আমার দিকে তাকিয়ে বলল, এবার থেকে আর কোনো গোপন কথা নয়, আমি শুধু মাথা নাড়ালাম। কারণ এই গল্পের শেষে আমি শুধু একটা জিনিসই শিখেছি, মিষ্টি জিনিস সবসময় নিরাপদ হয় না। কখনো কখনো সবচেয়ে মধুর উপহারই সবচেয়ে বড় ফাঁদ হয়ে আসে। এবং সেই ফাঁদ থেকে বাঁচতে হলে প্রথমে সত্যিটা চিনতে হয়, জানতে হয়, তারপরেই দরজাটা বন্ধ করতে হয়। ধন্যবাদ সবাইকে। এটি ছিল গল্পের শেষ পর্ব। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই সবাই পেজে লাইক, কমেন্টস করে পাশে থাকবেন।